হর হর গঙ্গে। পশ্চিম বিশ্ব ভারতীয় যোগ সাধনার পাদদেশে বসে যে সাধনা করেছিল তার প্রমাণ এই বেটলস আশ্রম। So why you left those richness in Europe and come here in a poor country like India? কাজে এই ঋষিকেশে প্রচুর বিদেশিকে আপনি দেখতে পাবেন। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। ভগবান আমাদের সবাইকে পয়সা দেয়, আপনি ভগবানকে পয়সা দেওয়ার চেষ্টা করবেন না। পুরো দেরাদুন শহরের ভিউ, রাতের ভিউ। গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। ঋষিকেশে আমরা কালকে এসে উঠেছি আর্কটিক হোটেলে। আমাদের হোটেল একদম যে তপবন এরিয়া ঋষিকেশে তার ঠিক মাঝখানে। ঋষিকেশে থাকার মূলত দুটো জায়গা, একটা বাস স্ট্যান্ডের কাছে আর একটা হচ্ছে এই তপবন এরিয়া। আমি সবসময় রেকমেন্ড করব আপনারা তপবন এরিয়াতে থাকুন। এই আমাদের হোটেলের ছাদ, ওই যে পাহাড়গুলো নেমে আসছে তারপরেই হচ্ছে গঙ্গা। গঙ্গা থেকে এটা দূরত্ব আছে প্রায় 1 কিলোমিটার মতো দূরে, কিন্তু তপবন এরিয়ার একেবারে মাঝখানে। চলুন আমরা আগে চটপট ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আমরা ঋষিকেশের বাকি যে জায়গাগুলো সেগুলো আপনাদের দেখাবো। কিছু রয়েছে পোহা, এটা হচ্ছে দই আছে। ব্রেকফাস্টে আলু পরোটাও ছিল, আলু পরোটা তো শেষ হয়ে গেছিলো, আলু পরোটা আবার দিয়ে গেল। দই দিয়ে আলু পরোটা দারুণ লাগে কিন্তু। বেশ, ঋষিকেশে আমাদের হোটেল থেকে আমরা চেক আউট করে বেরোলাম। বেরিয়ে ঋষিকেশের যে সাইট সিইং, যেসব জায়গাগুলো আপনাদের দেখানো বাকি আছে সেগুলো আপনাদের দেখাবো। দেখিয়ে আমরা যাব আজকে মুসাফরি। এরা সব চলেছে র্যাফটিং করতে। র্যাফটিং, বেস্ট অফ লাক। 9 কিলোমিটার র্যাফটিংয়ের চার্জ এখানে হচ্ছে জনপ্রতি 400 থেকে 500 টাকা। আপনাকে গাড়ি করে নিয়ে যাবে, আবার গাড়ি করে ফেরত দিয়ে যাবে। র্যাফটিং যেখানে হয় মূলত সেটা শিবপুরীতে হয়। ঋষিকেশের এই জায়গার নাম তপবন। আর এখানে একের পর এক হোটেল আছে, এবং হোটেলগুলো যে খুব একটা খারাপ হোটেল সেটা নয়, হোটেলগুলো ভালো ভালো হোটেল সব রয়েছে এবং মোটামুটি বাজেটের ভেতরে। এখানকার বিভিন্ন হোটেলের নাম এবং তাদের সম্ভাব্য রেট সেটা আমি দিয়ে দিলাম। এবং এখানকার হোটেলের রেট কিন্তু সিজন অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। আমাদের হোটেলটা ছিল রামঝুলা আর লক্ষণঝুলার মাঝামাঝি জায়গায়। তো আমরা এখন রামঝুলা দিয়ে গঙ্গা পেরোবো। পেরিয়ে পুরো ঋষিকেশ আপনাদের ঘুরিয়ে দেখাবো। ঋষিকেশের বেশিরভাগ দ্রষ্টব্য সেটা হচ্ছে গঙ্গার ওপারটায়, আর এপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত কিছু আশ্রম। গঙ্গা আরতি যেটা হয় সেটা কিন্তু গঙ্গার ওপারে। ওই হচ্ছে রামঝুলা, ওই রামঝুলা দিয়ে আমরা গঙ্গা পেরোবো। আর রামঝুলাতে যাওয়ার সিঁড়ি এই যে এখান দিয়ে সিঁড়ি নেমে আমাদের যেতে হবে। আজ 25শে ফেব্রুয়ারি। এখন গঙ্গা কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তা থেকে অনেক অনেক নিচে। এই দেখুন আমরা এই রাস্তার লেভেলে, আর ওই নিচে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। আমাদের এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আহা, কি সুন্দর জায়গা! বয়ে যাচ্ছে পতিত পাবনী গঙ্গা, তার মধ্যে দিয়ে র্যাফটগুলো চলছে। হর হর গঙ্গে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখানে নেমে এসেছি। এখানে মাঝে মাঝেই এরকম স্ট্যান্ড করে দেওয়া আছে। এই স্ট্যান্ডের উপর থেকে আমরা রামঝুলা দেখতে পাচ্ছি। আর দূরে ওই যে সাদা আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জানকীঝুলা। এই ঋষিকেশের মানুষ গঙ্গা এপার ওপার করেন 3টে ব্রিজ দিয়ে। একটা হচ্ছে ওই জানকী ব্রিজ, মানে সীতাদেবীর নামে, এটা হচ্ছে রামঝুলা রামের নামে, আর ওপাশে আছে লক্ষ্মণ ঝুলা, যেটা কিন্তু এখন বন্ধ আছে। তার মধ্যে রামঝুলা দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে, আর জানকী ঝুলা দিয়ে পায়ে হেঁটে তার সাথে স্কুটি অ্যালাউ করা হয়। কিন্তু গাড়ি যদি গঙ্গা পারাপার করতে হয় তার জন্য একমাত্র ব্রিজ হচ্ছে এখানে নীলকণ্ঠ ব্রিজ, যে ব্রিজ দিয়ে কালকে পেরিয়ে আমরা নীলকণ্ঠ মহাদেব গেছিলাম, আবার সন্ধ্যের সময় ফিরে এসেছিলাম। ওখানে দাঁড়িয়ে ছবি তুললাম, সবাই তুলছে, আমরাও তুললাম। তারপরে এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আমরা রামঝুলায় পৌঁছে যাব। এবং এই ঋষিকেশে যেরকম দেশি পর্যটক দেখতে পাবেন, ঠিক তেমনি বিদেশি পর্যটকও আপনি কিন্তু দেখতে পাবেন। প্রচুর বিদেশি পর্যটক। গঙ্গার প্রায় মাঝখানে আমরা চলে এসেছি। এই মাঝখানে আসার পরে মনে হচ্ছে যেন ব্রিজটা প্রতিটা স্টেপ ফেলছি আর একটু একটু করে ব্রিজটা দুলছে। আজকে কলকাতায় ভূমিকম্প হচ্ছে আর এখানে এটা দুলছে। হ্যাঁ, ভূমিকম্পের প্রভাব না এমনি দুলছে। ওই দেখা যাচ্ছে জানকী ব্রিজ। আমরা রামঝুলা দিয়ে পেরোবো, পেরিয়ে এপাশ দিয়ে হাঁটতে 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 ওই জানকী ব্রিজ পর্যন্ত যাব। রামঝুলা থেকে পেরিয়ে এই যে ডান দিকে, এই ডান দিকে গেলে পরমার্থ আশ্রম।
যেখানে গঙ্গা আরতি হয়। এছাড়া আরও অন্যান্য অনেক আশ্রম রয়েছে। চলুন আমরা এখান দিয়ে যাব চৌরাশিয়া কুটিয়া পর্যন্ত গিয়ে জানকী ব্রিজ হয়ে আমরা আবার গঙ্গা পেরোবো। আমাদের গাড়ি ওখানে পার্ক করা থাকবে। এই যে রামঝুলা পেরিয়ে গঙ্গার এপারে আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। এখান থেকে পাণ্ডবরা তাদের স্বর্গযাত্রা শুরু করেছিলেন। স্বর্গযাত্রা শুরু করার আগে এখানে তারা 2 দিন বিশ্রাম করেছিলেন। সেই জায়গায় এখন রয়েছে বাবা কালী কামলেওয়ালি আত্মপ্রকাশজি মহারাজের মন্দির। আর তার ঠিক পাশেই এখানে রয়েছে প্রাচীন রামেশ্বর মন্দির। এটা হচ্ছে এখানকার সবথেকে পুরনো মন্দির। চলুন বাবা কালে কামলেওয়ালি আত্মপ্রকাশজি মহারাজের মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বাবা কালে কামলেওয়ালি, মহাভারতের রচয়িতা বেদব্যাস। এই যে কালে কামলেওয়ালি মন্দির, সেখান থেকে সামনে সোজা চলে গেলে এই হচ্ছে এখানকার সবথেকে ভালো খাবারের দোকান, সবথেকে নামকরা খাবারের দোকান চটিওয়ালা। যদিও আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন চটিওয়ালা নামটা রয়ে গেছে, খাবারের কোয়ালিটি আগের মতো অতটা ভালো নেই। এই হচ্ছে প্রাচীন রামেশ্বর মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই যে শম্ভুজির মতো গাইড আপনারা পেয়ে যাবেন। চার্জ এনাদের বেশি নয়। আপনারা এক ग्रुप के लिए 300-400। अच्छा, पूरा ग्रुप का एक आदमी हो तो उसके नहीं, एक आदमी हो तो 100 रुपये। একজন হলে 100 টাকা, আর যদি একটা গ্রুপ থাকে 300 থেকে 400 টাকা এরকম গাইড আপনারা পেয়ে যাবেন। এখানে প্রচুর মন্দির, সমস্ত মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবে। এই যে গাইড সেটা শুরু হয় এই রামঝুলা থেকে, শেষ হয় জানকী ब्रिज মানে जानकी झूला থেকে। यहाँ पे किसी ठाकुर बाड़ी में कोई डोनेशन दान दक्षिणा नहीं होता, टोटल फ्री होता है। और गाइड का 2 से 3 घंटा लगता है सारा साइट सीन कराने में। यहाँ पे पंडा सिस्टम नहीं है। यहाँ पे जो यात्री का लिए हम लोग अतिथि देवो भव। आपका फ़ोन नंबर 9759913550। ভুট্টা নিয়ে নিয়েছে, তোকে নিয়ে যায়নি, এই খুব ভাগ্য ভালো। এখানে কিন্তু খুব সাবধান, প্রচুর বদর, প্রচুর। ওর ভুট্টা নিয়েছে, ওকে বলো তোকে নিয়ে যায়নি, এই অনেক ভাগ্য। রামঝুলা থেকে গঙ্গার পার ধরে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি জানকী ঝুলার দিকে। আমাদের ডান পাশে গঙ্গার ঘাট, আর বাঁ দিকে বিভিন্ন মন্দির, বিভিন্ন আশ্রম। প্রচুর মন্দির এখানে রয়েছে, কিন্তু তার মধ্যে সব মন্দির আপনারা ঘুরে দেখতেই পারেন, কিন্তু কয়েকটা মন্দির আছে যেগুলো খুবই বিখ্যাত, যেগুলো অবশ্যই দেখবেন। রামঝুলা থেকে নেমে আসার পরেই দেখবেন বাবা কালী কামলেওয়ালির মন্দির, তার পাশেই আছে এখানকার সবথেকে প্রাচীন রামেশ্বর মন্দির। এরপরে জানকী ব্রিজের দিকে যখন আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন গীতা ভবন, তারপরে পড়বে পরমার্থ নিকেতন, যেখানে গঙ্গার আরতি হয়। শিবের একটা স্ট্যাচু করা আছে, তার ঠিক পাশেই ভূতেশ্বর মন্দির। সেখান থেকে আরও একটু এগিয়ে গেলে জানকী ব্রিজ থেকে আরও 100 মিটার গেলে বিটলস আশ্রম বা চৌরাশি কুটিয়া। হাঁটতে হাঁটতে আমরা এখন এসে দাঁড়িয়েছি গীতা ভবনের সামনে। চলুন ভেতরে যাব। এখানে আপনি ভেতরে চন্দনের গাছ দেখতে পাবেন, আর দেখতে পাবেন রুদ্রাক্ষ গাছ। এই যে আশ্রমগুলো, এগুলো কিন্তু যোগ সাধনার কেন্দ্র, ভারতীয় যোগ সাধনার কেন্দ্র। এবং এখানে প্রচুর বিদেশি তারা আসেন ভারতীয় যোগ সাধনা শিক্ষা করার জন্য। কাজে এই ঋষিকেশে প্রচুর বিদেশিকে আপনি দেখতে পাবেন। একদল বাঙালি পর্যটক এই মুহূর্তে এখানে রয়েছেন। ঋষিকেশে আমরা তো রয়েছি তপোবন অঞ্চলে, কিন্তু সেটা হচ্ছে গঙ্গার যেদিকে আরতি হয় তার উল্টো দিকে। গঙ্গার যেদিকে আরতি হয় মানে পরমার্থ নিকেতন, সেদিকে যদি আপনারা থাকতে চান তাহলে থাকার সবথেকে ভালো জায়গা হচ্ছে এই গীতা ভবন। চলুন গীতা ভবনের কার্যালয়ে আপনাদের নিয়ে যাই। এখানে থাকার কি ব্যবস্থা, কি রেট, সেটা আপনাদের সন্ধান দিই। ভেতরে কথা বলে যেটা জানতে পারতাম, অনেকটা আমাদের ভারত সেবাশ্রমের মতো। যারা এখানকার সৎসঙ্গের শিষ্য, তাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকতে দেওয়া হয়। অন্যদের নামমাত্র খরচে এখানে তারা থাকতে পারেন। থাকার ব্যবস্থা অতি সাধারণ, কিন্তু জায়গাটা অসাধারণ। থাকার জন্য সবাইকার ভোটার কার্ড সেটা কিন্তু লাগবে। এই গীতাশ্রমে এই যে গাছটা, এই দুটো ইউক্যালিপটাস গাছের মাঝখানে এই যে গাছটা রয়েছে, এই গাছটা হচ্ছে শ্বেত চন্দনের গাছ। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এবং এই গীতা ভবন মানে আমরা যেটাকে বলি গীতা প্রেস, সেই গীতা প্রেসের প্রকাশনা এখান থেকেই হয়। যারা হিন্দু ফিলোসফিতে উৎসাহী তাদের জন্য সমস্ত রকমের বই এই গীতা প্রেস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। গীতা ভবনের এখানে এই যে রাধাকৃষ্ণের মন্দির, তার ঠিক পাশে এই যে বড় গাছটা, এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ হয়ে রয়েছে, ছোট ছোট রুদ্রাক্ষ এই মুহূর্তে হয়ে রয়েছে এখানে। এই দেখুন, আমার নিকনের Z30-তে জুম করে দেখাচ্ছি রুদ্রাক্ষ ফল কেমন দেখতে হয়। গীতা ভবনের এরিয়াটা কিন্তু একটুখানি না, গীতা ভবনের এরিয়াটা অনেক বড়।
পুরোটা তো ঘুরিয়ে দেখা সম্ভব নয়, আমাদের হাতে সময় কম। আমরা গীতা ভবন থেকে বেরিয়ে এখন যাব পরমার্থ নিকেতন। গীতা প্রেস সেটা তো আপনারা জানেন, কিন্তু গীতা প্রেসের এটা হচ্ছে বস্ত্র বিভাগ। গরম জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি কাপড় এখানে আপনারা পাবেন। আমরা পৌঁছে গেছি পরমার্থ নিকেতন। এই যে ঘড়িটা দেখছেন হরিদ্বারের যেরকম ক্লক টাওয়ার, এখানেও হচ্ছে সেরকম ক্লক টাওয়ার। এর এপাশে এই যে ঘাটটায়, এই ঘাটেই হয় গঙ্গা আরতি, আর তার এপাশেই হচ্ছে পরমার্থ নিকেতন। যোগ সাধনা, যোগ শিক্ষার সবচেয়ে বড় কেন্দ্র এই ঋষিকেশ। কি সুন্দর গেট করা রয়েছে, একটার পর একটা গেট। আর এখন শীতকাল, বিভিন্ন মরশুমি ফুল, পুরো বাগান সাজানো। এই প্রতিটা আশ্রমের পরিবেশ কি শান্ত স্নিগ্ধ। আপনার কলকাতা থেকে আসছেন, মানে হরিদ্বার থেকে আসছেন? আজকে হরিদ্বার থেকে ঋষিকেশ দেখে আবার ফিরে যাবেন? আচ্ছা, কজন আছেন আপনারা? আমরা 4 জন আছি। কেমন ঘুরছেন? খুব ভালো ঘুরছি। ইনি আমার দিদিভাই হন। আচ্ছা আচ্ছা। আমরা টুরিস্ট হ্যাঁ। ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে এখানকার, মানে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। যে এইখানে হয় এরকম যোগ শিক্ষার ক্লাস। এই যে বিল্ডিংটার সামনে আমরা দাঁড়িয়ে গেছি, এটার নাম হচ্ছে যমুনা ব্লক, এবং এই গোটা পরমার্থ আশ্রম এরকম অনেকগুলো ব্লকে ভাগ করা। যমুনা ব্লকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তার পাশে হচ্ছে গঙ্গা ব্লক, আর এই পাশে রয়েছে কাবেরী ব্লক, গোমতী ব্লক আর সপ্তর্ষি ব্লক। গীতা ভবনের মতো এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। থাকার জন্য এখানকার যে ওয়েবসাইট paramaarthaniকেতন.org, সেখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, এবং আসার 2 দিন আগে আপনি কিন্তু ইমেল করে আপনার আশাটা অবশ্যই কনফার্ম করবেন। গুরুকুলে যেরকম হয়ে থাকে, এখানে থাকা, খাওয়া দাওয়া, তার সাথে যোগ শিক্ষা, সমস্ত কিছু এখানে থেকে বাচ্চারা নিচ্ছে। এবং এই যে আরতিটা হয় এখানে পরমার্থ নিকেতনের সামনে, যে আরতিটা হয়, এখানকার যে স্টুডেন্ট তারাই কিন্তু আরতিটা মূলত অর্গানাইজ করে বা কন্ডাক্ট করে। স্বামী চিদানন্দ সরস্বতী এখানকার আশ্রমের প্রধান, কিন্তু তিনি এই মুহূর্তে এখানে নেই। কুম্ভ মেলা চলছে, উনি এখন রয়েছেন কুম্ভ মেলাতে। এই হচ্ছে পরমার্থ নিকেতনের রুম রিজার্ভেশন অফিস। সকাল 8টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত খোলা থাকে। চলুন দেখি এখানে রুম বুকিংয়ের কী নিয়ম। কথা বলে বেরিয়ে এলাম, তো যেটা বলছিলাম, এখানে রুম বুকিং হয় সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.paramartho.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রুম বুক করতে হয়। ডবল বেড রুম, 2 জন থাকতে পারে। 800 থেকে 1000 টাকা মতো করে খরচ পড়ে। একটা রুমে 2 জন থাকতে পারে। খাওয়া দাওয়ার জন্য আলাদা খরচ। আমরা চেয়েছিলাম আজকে এখানে কি রুম আছে, তো বলে এখন যেহেতু শিবরাত্রি চলছে, এই মুহূর্তে এখানে কোনো রুম ফাঁকা নেই। এই হচ্ছেন স্বামী চিদানন্দ সরস্বতীজি। এই যে এখানে সন্ধ্যেবেলায় প্রায়ই বাজে বাবম বাম বাম, সেই গান শিল্পী কৈলাস খেরের গাওয়া, এবং তার সাথে স্বামী চিদানন্দ সরস্বতী। এই পরমার্থ নিকেতন, এখান থেকে বেরোলেই গঙ্গার ঘাট, এবং গঙ্গার সব থেকে প্রসিদ্ধ ঘাট, যেখানে প্রতিদিন বিকেলে হয় সন্ধ্যারতি। এই ঘাটেই প্রতিদিন বিকেলে হয় গঙ্গা আরতি। আজকে 25শে ফেব্রুয়ারি, আর এবছর মার্চের 9 থেকে 15, 2025 এই পরমার্থ নিকেতনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল। কি অপূর্ব পরিবেশ দেখুন। এই গঙ্গার ঘাটে বসে সারাদিন আমি কাটিয়ে দিতে পারি। Actually, I am from Calcutta. I am a YouTube blogger. I was taking photographs of this area, and I just listened to your discussion, and I stopped. Why you left those richness in Europe and come here in a poor country like India? Actually, it's very poor in culture in Europe. Very cultural poor. Culture is getting. এই যে বিদেশি দম্পতি, ওনারা ইউরোপ থেকে আসছেন, ওনাদের আমার প্রশ্ন ছিল, ইউরোপের এরকম সচ্ছলতা ছেড়ে ভারতের মতো একটা গরিব দেশে ওনারা কেন এসেছেন? তো এই নিয়ে অনেক আলোচনা হলো। মূল ওনার যে বক্তব্য, ওখানে পয়সা আছে ঠিকই, কিন্তু কালচার বলে কিছু নেই। সোসাইটি দিনে দিনে অবক্ষয় হয়ে যাচ্ছে। এই নিয়ে অনেক আলোচনা হলো। সেই পুরো আলোচনা এই ভিডিওতে রাখার জায়গা নয়। চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য জানকী ব্রিজের দিকে। এখানে মাঝে মাঝে রয়েছে গঙ্গার ঘাট, যেখানে আপনারা চাইলে চানও করতে পারেন। এখানে বিভিন্ন সময়ে এরকম যোগা ক্লাস চলে, এখনও চলছে। রামঝুলা থেকে জানকীঝুলা ঘাট ধরে ধরে যে আপনি যাবেন,
সেটা কিন্তু হবে না, কারণ ওই ঘাটগুলো মাঝে মাঝে কিন্তু ব্লক করা আছে। উপরে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। এই দেখুন, এটা হচ্ছে আবার গীতা ভবন, মানে গীতা ভবনটা ইউটার্নের মতো, ওইখান থেকে শুরু হয়েছিল, তারপরে এই পেছনে পেছনে চলে আবার এদিকে এরকম বেরিয়ে এসেছে, মাঝখানে পরমার্থ নিকেতন। শিবরাত্রি উপলক্ষে ভান্ডারা এখনও চলছে। এখানে নীলকণ্ঠ মহাদেব, সেখানে সবাই জল ঢালতে যান বাবার মাথায়। নীলকণ্ঠ মহাদেবের মন্দির আপনাদের আগের দিন দেখেছি। আমরা পৌঁছে গেছি জানকী ঝুলা, মানে মা সীতার নামের যে ব্রিজ জানকী ঝুলা। এই জানকী ঝুলা থেকে আরেকটু যদি এগিয়ে যান, এগিয়ে গেলেই হচ্ছে 84 কুটিয়া। নাম শুনেই বুঝতে পারছেন ওখানে 84টা কুটির ছিল। কুটিরগুলো পাথরের তৈরি, এই গঙ্গার যে বোল্ডার, সেই বোল্ডার দিয়ে দিয়ে তৈরি। এক সময় ওখানে বিটলস, গানের বিখ্যাত বিটলস গ্রুপ, তারা ওখানে ছিল, অনেক দিন ছিল। এবং ওই বিটলস গ্রুপ যখন ওখানে ছিল, ওইখানে বসে তারা যে কটা গান লিখেছিল, প্রতিটা গানই ছিল সুপারহিট। সেই আশ্রম অবশ্য এখন পরিত্যক্ত, এবং ওই 84 কুটিয়া বিটলস আশ্রম, সেটা কিন্তু এখন রাজাজি ন্যাশনাল পার্কের অন্তর্গত। এখানেও আরও একটা ভান্ডারা, এবং যে যাচ্ছে তাকেই কিন্তু ওনারা প্রসাদ দিচ্ছেন। চলুন আমিও গিয়ে দাঁড়াই। হর হর মহাদেব। গরম গরম হালুয়া, একদম পুরো কাজু টাজু দেওয়া। কে কেমন খেতে? দারুণ। রামঝুলা থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি জানকী ঝুলার দিকে। এই জানকী ঝুলা দিয়ে শুধু মানুষই নয়, তার সাথে সাথে স্কুটিও কিন্তু এপার ওপার হয়। এই জানকী ঝুলা থেকে এপাশে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। কালকে রাতে আমাদের ট্যাক্সি এখানেই আমাদের নামিয়ে দিয়েছিল, আমরা এখান থেকে এসে এইদিকে রামঝুলার দিকে গেছিলাম। আর আজকে রামঝুলাতে ট্যাক্সি নদীর ওপারে আমাদের নামিয়ে দিয়েছে। রামঝুলা দিয়ে আমরা নদী পেরিয়েছি, গঙ্গার এপার দিয়ে এসেছি, এই জানকী ঝুলা পর্যন্ত এসে পৌঁছেছি। এই জানকী ঝুলা থেকে আমরা এখন এদিকে বিটলস আশ্রম দেখব, দেখে আমরা এই জানকী ঝুলা দিয়ে ওপাশে ট্যাক্সি স্ট্যান্ডে যাব। আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে। জানকী ঝুলা দিয়ে আমরা যাব, তার আগে আমরা বিটলস আশ্রমটা ঘুরে আসি। এবং জানকী ঝুলা থেকে এই যে রাস্তাটা, এই পুরো রাস্তাটার নামই করে দেওয়া হয়েছে বিটলস স্ট্রিট। ওই জানকী ব্রিজের ওখান দিয়ে আমরা এলাম, এই পাশ দিয়ে এসে এখন আমরা যাব সোজা এই দিকে। এই যে 84 কুটিয়া বা বিটলস আশ্রম যেটা, সেটা কিন্তু রাজাজি ন্যাশনাল পার্কের ভেতরে পড়ে। রাজাজি ন্যাশনাল পার্কের 5টা গেট আছে। চিল্লা গেটে আমরা প্রথম দিন সাফারি করেছি, এছাড়া চিলাওয়ালি গেট, সেটা দেরাদুনের কাছে, সেখানে আমরা সাফারি করব। হরিদ্বারের কাছে আরও একটা গেট আছে রানীপুর, আরেকটা গেট মোহন, এবং আরেকটা গেট হচ্ছে 84 কুটিয়া। এর মধ্যে এই 84 কুটিয়া ছাড়া বাকি যে 4টে গেট, সেই 4টে গেটে সাফারি হয়। এই 84 কুটিয়া যে গেটটা, এখানে কিন্তু সাফারি হয় না। এখানে এই 84টা যে কুটির, সেটা লোকে আসেন দেখেন, কিন্তু এখানে এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা পার হেড। সামনে এইখান থেকে এটাই হচ্ছে 84 কুটিয়া বিটলস আশ্রম। এই দেখুন, এইখান পর্যন্ত গীতা ভবন, এটা গীতা ভবনের 6 নম্বর গেট। মানে গীতা ভবন কত বড় বুঝতে পারছেন। আমরা এসে হাজির হয়েছি রাজাজি টাইগার রিজার্ভের আন্ডারে 84 কুটিয়া গেটে। এই হচ্ছে টিকিট কাউন্টার, জনপ্রতি 200 টাকা ভারতীয়দের জন্য। অনলাইনেও কিন্তু এখানকার এন্ট্রি টিকিট কাটতে পারেন rajaji-tigerreserve.uk.gov.in এই ওয়েবসাইট থেকে। আমরা কাউন্টার থেকে টিকিট কাটছি। এখানে কিন্তু সবাইকে আই কার্ড দেখাতে হবে। এই যে টিকিট কাউন্টার থেকে 100 মিটার উপরে গেলে একটা গেট পড়বে, সেখান থেকে 1 কিলোমিটারের সার্কেল, আবার এখানেই ফিরে আসবেন। এদিক দিয়ে আমরা উপরে যাব। এরকম পথ, মাঝে মাঝে বসার বেঞ্চ, আর এই যে ছোটো ছোটো কুটির দেখতে পাচ্ছেন, এই রকম 84টা কুটির করা আছে। এই হচ্ছে একটা কুটির। চলুন ভেতরটায় যাই। হামাগুড়ি দিয়ে ঢুকতে হলো, কিন্তু উপরটা চওড়া। আমার কথা পুরো ইকো হচ্ছে। এখানে আবার সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে পারে। এখানে একটা গেট রয়েছে, এদিকে আরও এরকম প্রচুর কুটির করা রয়েছে। এই যে বলেছিলাম 100 মিটার উপরে যে গেট, এই হচ্ছে সেই গেট। এদিক দিয়ে আমরা ঘোরা শুরু করব। মোটামুটি 1 কিলোমিটারের এরকম একটা সার্কেল। এখান দিয়ে গিয়ে ঘুরে আবার আমরা এই গেটেই ফিরে আসব। এখানে কোথায় কি আছে সেটার এরকম একটা ম্যাপ করে দেওয়া আছে। 11 নম্বর যেটা, সেটা হচ্ছে বিটলস বাংলো। 1 নম্বরে আমরা গেট ছিল, 2 নম্বরে পার্কিং, 3 নম্বরে আমরা টিকিট কাউন্টার, 4 নম্বরে পোস্ট অফিস, 5 ক্যাফেটেরিয়া, 6 ফটো গ্যালারি, 7 টয়লেট, 8 হল, 9 মহর্ষি বাংলো, 10 84 কুটিয়া, 11তে বিটলস বাংলো, 12তে ব্যাক গেট,
13তে হার্বাল গার্ডেন, 14তে মেডিটেশন ডোমস। কি সুন্দর এই পথ। এটা হচ্ছে পোস্ট অফিস 4 নম্বর, এই হচ্ছে 6 নম্বর ফটো গ্যালারি, ওখানে ক্যান্টিন সেটাও রয়েছে। এটা হচ্ছে ফটো গ্যালারি। বিটলস গ্রুপের সদস্যদের সাথে এই মহর্ষির বিভিন্ন ছবি। ড্রাগসের নেশায় এরা আসক্ত হয়ে গেছিল, মূলত তার থেকে মুক্তি লাভের উদ্দেশ্যেই এরা এখানে এসেছিল। মহর্ষি মহেশ যোগীর সান্নিধ্যে আসার পরে বিটলস গ্রুপ 5টা গান লিখেছিলেন। 5টা গানই কিন্তু খুব বিখ্যাত হয়েছিল এবং সেই যে 5টা গানের টাইটেল এবং তাদের লিরিক্স এখানে এই পরপর লেখা রয়েছে। তবে সেদিনের সেই বিটলস আশ্রম আজ পুরো ভগ্নাবশেষে পরিণত। এখন শুধুমাত্র এটা একটা টুরিস্ট স্পট। এই যে বিল্ডিংটা সামনে দেখছেন, এটা 1976 সালে তৈরি হয়েছিল। এখানে ছিল এটা ক্লাসরুম, এই আশ্রমের মূল যে ক্লাসরুম সেটা ছিল এখানে। এখন দেখতেই পাচ্ছেন এটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলুন ভেতরটায় আসুন, ভেতরটায় আপনাদের একবার নিয়ে যাই। বিটলসের দেওয়াল জোড়া ছবি রয়েছে। এখন এটা পুরো ভাঙাচোরা, উপরের যে শেড সেগুলো ভেঙে গেছে। চলুন আমরা এগিয়ে যাই, আমাদের সময় হাতে খুব কম। আনন্দ ভবন, সিদ্ধ ভবন, এই যে পুরো বিল্ডিংটা এটা এখানে রেসিডেন্সিয়াল পারপাসে ব্যবহার করা হতো। এখানকার যারা আবাসিক তারা এই বিল্ডিংগুলোতে থাকতেন। 10 নম্বর হচ্ছে 84 কুটিয়া, 84টা মেডিটেশন চেম্বার। এবং এই যে চেম্বারগুলো তৈরি করা হয়েছিল, এই কুটিগুলো গঙ্গার থেকে ছোট ছোট যে নুড়িগুলো সেইগুলো তুলে এনে এইগুলোকে বানানো হয়েছিল। এই হচ্ছে মেডিটেশন সেন্টার। বিটলসের গান সেটা তো সুন্দর, কিন্তু গঙ্গার এই যে সঙ্গীত, এই যে কুলকুল কুলকুল আওয়াজ, সেটাও কিন্তু কম সুন্দর নয়। একদম গঙ্গার ধারেই এই আশ্রম। এই হচ্ছে গঙ্গা, আর ওপাশে যা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ঋষিকেশ শহর। গঙ্গার এই যে ছলছল কলতান সেটা সেই সময়ে ছিল, আজও আছে, কিন্তু বিটলস আশ্রমের সেই সময়ের সেই যে কলতান, সেই যে গান, সেটা কিন্তু আজ হারিয়ে গেছে। এই আশ্রম আজকে পুরো ধ্বংসস্তূপে পরিণত। চারিদিকে শুধু ভাঙাচোরা বিল্ডিংগুলো পড়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও এখনও যেটুকু অবশিষ্ট আছে, যেটুকুকে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেটাও কিন্তু ঘুরে দেখার জন্য দারুণ একটা জায়গা। অবশ্যই আসবেন। 200 টাকা এন্ট্রি ফি, একটু বেশি মনে হতে পারে, কিন্তু আসবেন, ভালো লাগবে। পশ্চিম বিশ্ব ভারতীয় যোগ সাধনার পাদদেশে বসে যে সাধনা করেছিল তার প্রমাণ এই বিটলস আশ্রম। এবং এখানে যদি আসেন দেখবেন যে এখানে যারা ট্যুরিস্ট, ভারতীয় চেয়ে বিদেশি ট্যুরিস্টের সংখ্যা এখানে বেশি। এটা মহর্ষি মহেশ যোগীর আশ্রম, আর এই বাড়িতে উনি থাকতেন। 1960 সাল নাগাদ এই বাড়ি তৈরি হয়েছিল, এখানে উনি বসবাস করতেন। গঙ্গা থেকে নিয়ে আসা বোল্ডার দিয়ে এই আশ্রমগুলো তৈরি হয়েছিল। এই 84 কুটি তৈরি হয়েছিল। প্রতিটা এরকম কুটিরে, 84টা কুটিরে এরকম করে নাম্বার করা আছে। ওটা 56। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে জানকী ঝুলা, আমাদের ওই জানকী ঝুলা দিয়ে ওপারে যাব। ওপাশে আমাদের গাড়ি পার্ক করা আছে, অনেকটা রাস্তা যেতে হবে। ফেরার সময় এখন এই টিকিটটা জমা দিতে হয়, মানে যতজন ভেতরে গেছিলেন সবাই যে ফিরে এসেছেন সেটা ওনারা দেখে নেন। এই হচ্ছে জানকী ব্রিজ। জানকী ব্রিজ দিয়ে এখন আমরা আবার গঙ্গা পেরোবো। মাঝখান দিয়ে মানুষ চলাচল আর দুপাশ দিয়ে স্কুটি চলাচলের জায়গা। রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আর হনুমান। এই কেবল স্টেট যে ব্রিজ, জানকী ব্রিজ তো একটা কেবল স্টেট ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজের মতো। তার কেবলগুলো এপাশে যেখানে ঢুকেছে সেই কেবল রুমের দেওয়ালে এই ছবিটা করা আছে। ভালো লাগছে ছবিটা দেখতে। আর এটাই হচ্ছে
জানকী ব্রিজের পার্কিং স্লট। জানকী ব্রিজটা যেটা, তার ওপাশে হচ্ছে রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, তাদের একটা পেন্টিং রয়েছে। আর উল্টো দিকে শিবের যে পেন্টিং রয়েছে, আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, এখানেই হচ্ছে পার্কিং। আর এর সামনে এখন একটু ফ্রুট স্যালাড খাই। লাঞ্চ তো হয়নি, 50 টাকা করে প্লেট ফ্রুট স্যালাড। জানকী ঝুলার যে পার্কিং, সেই পার্কিং থেকে আমরা বেরিয়ে এলাম। আমরা এখন যাব মসৌরি। মসৌরি যেতে এখান থেকে সময় লাগে ঘন্টা 3, মানে সন্ধে আমাদের হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাব। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে বাস স্টেশন দেরাদুন, সোজা গেলে হরিদ্বার। ত্রিবেণী ঘাট যাওয়ার এটা হচ্ছে একটা গেট, সামনে আরও একটা গেট আছে, আমরা সেই গেটটা দিয়ে যাব। ত্রিবেণী ঘাটের মাহাত্ম্য ওখানে গিয়েই বলবো। এই হচ্ছে ঋষিকেশের ত্রিবেণী ঘাট যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই আমরা যাব, এই রাস্তাতেই বেরিয়ে আসবো। একটু হেঁটে এসে আবার এইদিকে নিচে নামতে হবে, এখানে সিঁড়ি করা আছে। এই পৌঁছে গেছি ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটে আসার এইটা হচ্ছে গাড়ির রাস্তা। আমাদের ড্রাইভার গাড়ি মানে এখানে পর্যন্ত চলেই আসছে, আমাদের ড্রাইভার কিন্তু আমাদের উপরে নামিয়ে চলে গেল। এই হচ্ছে ঋষিকেশের ত্রিবেণী ঘাটের মূল প্রবেশ পথ। প্রতিদিন সন্ধ্যায় এখানে আরতি হয়। পরমার্থ নিকেতন ঘাটের মতো এখানেও কিন্তু এরকম সন্ধ্যেবেলায় প্রদীপ ভাসানো হয়। এই প্রদীপগুলোকে রেডি করছে। কাল শিবরাত্রি, আর শিবরাত্রি উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে ঋষিকেশের ত্রিবেণী ঘাটে। আমরা এখন এসে দাঁড়িয়েছি পুণ্যভূমি ঋষিকেশের ত্রিবেণী সঙ্গম ঘাটে। ত্রিবেণী সঙ্গম মানে এখানে তিনটে নদীর মধ্যে এক হচ্ছে গঙ্গা নদী, 2 হচ্ছে চন্দ্রভাগা নদী, আর 3 নম্বর নদী সরস্বতী। সে অন্তঃসলীলা সরস্বতীকে কিন্তু দেখা যায় না। এই যে ত্রিবেণী সঙ্গম, এর মাহাত্ম্য কিন্তু অপরিসীম। রাবণ বধের পরে রাম এবং লক্ষ্মণ এই ত্রিবেণী সঙ্গম ঘাটে এসে চান করে তাদের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। পঞ্চপাণ্ডব যখন স্বর্গযাত্রা করেছিলেন, তার আগে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে তারা স্বর্গযাত্রা শুরু করেন। এবং পঞ্চপাণ্ডব যখন তাদের স্বর্গযাত্রা শুরু করেছিলেন, এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন এবং তারপরে ওই স্বর্গদ্বার সেখানে 2 দিন ছিলেন, তারপরে তারা স্বর্গের পথে যাত্রা শুরু করেন। ত্রিবেণী সঙ্গমের এই ঘাটেও কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আরতি হয় এবং এখানে এই 14টা স্ট্যান্ড আছে। এই 14টা স্ট্যান্ড থেকে একসাথে 14 জন গঙ্গা আরতি করেন। গঙ্গার স্রোত এখানে প্রবল। এখানে প্রতিটা ঘাটেই এরকম চেন দেওয়া আছে, চেন ধরেই চান করবেন। মূল নদীর প্রবাহ ওপাশ দিয়ে গেছে, এখানে কিন্তু একটা আলাদা করে দেওয়া হয়েছে পুণ্যার্থীরা যাতে এখানে স্নান করতে পারে। গন্নে কা জুস মানে হচ্ছে আখের রস। আখের রস এখানে বানাচ্ছে, একটু 20 টাকা করে গ্লাস। একটু আখের রস খাই। এই যে ত্রিবেণী ঘাট, এই ত্রিবেণী ঘাটের এপাশে হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট, আর তার ঠিক এখানেই হচ্ছে গঙ্গা মিউজিয়াম। গঙ্গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর সবথেকে বড় তীর্থভূমিগুলো। গঙ্গা যেখানে সাগরে মিশেছে, সেখানেই গড়ে উঠেছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ সুন্দরবন। সেই গঙ্গাকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে এই মিউজিয়াম। এখানে গঙ্গাকে কেন্দ্র করে কতগুলো উৎসব হয় সেগুলো এখানে রয়েছে। মানে 2টো কুম্ভ মেলা, হরিদ্বার এবং প্রয়াগ, সেই 2টো কুম্ভ, 4টে কুম্ভর মধ্যে 2টো কুম্ভ মেলা গঙ্গার তীরে হয়। এছাড়া মাঘ মেলা, দেব দীপাবলি, গঙ্গা দশেরা, সোনপুরের যে মেলা, ছট পুজো, মকর সংক্রান্তি, গঙ্গা সপ্তমী এবং আমাদের গঙ্গাসাগরের মেলা। এই মিউজিয়ামটা আপনারা আসবেন, কিছুক্ষণ সময় দেবেন, ভালো লাগবে মিউজিয়ামটা। এই মিউজিয়ামটাতে গঙ্গার সেই পৌরাণিক কাহিনী থেকে শুরু করে, গঙ্গার উৎস থেকে শুরু করে, গঙ্গাকে কেন্দ্র করে কি কি মেলা হয়, গঙ্গার যে পুরো অববাহিকাটা সেটা এখানে ম্যাপ করে রাখা রয়েছে। গঙ্গাতে কি কি জীবজন্তু পাওয়া যায় এবং গঙ্গার বিভিন্ন অ্যামেজিং ফ্যাক্ট সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামটায়। কোনো প্রবেশ মূল্য নেই। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। চলুন এবার আমরা আমাদের গাড়িতে ফিরে যাই। যোগনগরী ঋষিকেশ ছেড়ে এখন আমরা চলেছি
পাহাড়ের রানী মুসৌরি। ইংরেজদের বড় প্রিয় শহর ছিল এই মুসৌরি। ঋষিকেশ থেকে দূরত্ব কম বেশি 100 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 3। আজকে রাতে আমরা মুসৌরিতে থাকবো, কালকের দিনটাও আমরা মুসৌরিতেই থাকবো। আমাদের গাড়ি ছুটে চলেছে, দুপাশে জঙ্গল, ডান দিকে চলে গেল চাম্বা যাওয়ার রাস্তা, কিন্তু আমরা যাব মুসৌরি। এই রাস্তা আরও আগে চলে যাবে দেরাদুন। वो रास्ता चला गया देहरादून। हाँ जी। अच्छा, और ये मुसौरी। একটু দূরে যত গাছ দেখছেন বাগানের মতো রয়েছে, এই গাছগুলো হচ্ছে সব লিচু গাছ। আমাদের ওখানে যেরকম আমের চাষ, ধানের চাষ, এখানে হচ্ছে লিচু চাষ। ये बरसात में जब पानी आता है ना, শুকনো নদী, শুকী নদী, বর্ষার সময় প্রচুর জল হয়, বাকি সময় একেবারেই শুকনো। এটা চালু করতে দেরি হয়ে গেল। এইদিকে এই যে রাস্তাটা চলে গেল, এটাই হচ্ছে দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্ট, মানে ঋষিকেশ, হরিদ্বার, এদের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে এই জলিগ্রান্ট এয়ারপোর্ট এদিকে। আর এইদিকে হচ্ছে দেরাদুন, আর আমরা যেখানে যাচ্ছি মুসৌরি। এই যে বোর্ড রয়েছে মুসৌরি। রাস্তা সুন্দর, রাস্তার দুপাশের দৃশ্য সেটা আরও সুন্দর। এদিকে আমের বাগান, এতক্ষণ লিচুর বাগান দেখিয়েছি, এবার শুধু আমের বাগান। এই হচ্ছে দেরাদুন স্টেডিয়াম, তার পাশ দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। মানে দেরাদুন আমরা প্রায় পৌঁছেই গেছি। এই রাস্তা এদিকে চলে গেল দেরাদুন, আর আমরা এদিকে বেঁকে গেলাম মুসৌরি। আমরা যে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি সেটা বুঝতে পারছি, দুপাশের গাছপালাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পাহাড়ি গাছপালায় ভর্তি হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে কমছে তাপমাত্রা। যে চারধাম যাত্রা হয় এটা হচ্ছে তার হেলিপ্যাড। ওখানে হেলিকপ্টার দাঁড়িয়েও রয়েছে, চারধামের যে হেলিকপ্টার। ঋষিকেশ থেকে মুসৌরি আসার সময় আমরা হাইওয়ে দিয়ে আসছিলাম, তারপরে একটা সরু রাস্তা নিলাম। সরু রাস্তাটা হচ্ছে শর্টকাট, আবার আমরা সেই হাইওয়েতে এসে পড়েছি। দেরাদুন শহর এখন আমরা পার করছি। দেরাদুন আমরা পরশু দিন আসবো, পরশু দিন রাতে আমরা থাকবো দেরাদুনে। মুসৌরি যাওয়ার পথে আমরা এসে পৌঁছে গেছি প্রকাশেশ্বর মন্দির। ভারী সুন্দর মন্দির, ভারী সুন্দর। এই হচ্ছে প্রকাশেশ্বর শিব মন্দির। কি সুন্দর মন্দিরটা, অদ্ভুত সুন্দর। এই প্রথম কোনো মন্দিরে লেখা দেখলাম, মানে ভগবান আমাদের সবাইকে পয়সা দেয়, আপনি ভগবানকে পয়সা দেওয়ার চেষ্টা করবেন না। এই মন্দিরে দেবতাকে পয়সা দেওয়া নিষেধ, কারণ দেবতা আমাদের সবাইকে পয়সা দেয়, আমরা দেবতাকে পয়সা দিচ্ছি, এটা হতে পারে না। শুধু তাই নয়, এখানে যে প্রসাদ দেওয়া হয়, মোরব্বা প্রসাদ, সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই যে 1 কাপ করে চা দিয়েছে, এইখান থেকে সেই চাটা দেওয়া হয়, সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই যে চা খেলাম, চা খাওয়ার পরে এই কাপটা কিন্তু এখানে ধুয়ে এখানেই রেখে দিতে হবে। এখানে যে দোকান রয়েছে, কোনো দোকানে কোনো দোকানদার নেই, লেখা আছে আপনি এখান থেকে যা নিতে যাইবেন, ভেতরে যাবেন, সেই জিনিস নেবেন, দাম লেখা আছে, 4 নম্বর কাউন্টারে গিয়ে পেমেন্ট করে দেবেন। দারুণ ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। আসল পান্না 4500, আসল নীলা 6500। এটাই হচ্ছে 4 নম্বর কাউন্টার, এখানে গিয়ে আপনি পেমেন্টটা করবেন। 6:37 প্রকাশেশ্বর মহাদেব মন্দির থেকে মুসৌরি 20 কিলোমিটার। রাস্তার ধারে ছোটো ছোটো রেস্টুরেন্ট এবং প্রতিটা LED আলো দিয়ে সাজানো হাকুনা মাটাটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঝলমল ঝলমল করছে।
ওই যে নিচে আলো ঝলমলে যে শহরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দেরাদুন শহর, উত্তরাখণ্ডের সব থেকে বড় শহর, উত্তরাখণ্ডের রাজধানী। ওই যে পাহাড়ের উপরে আলো ঝলমলে শহর দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মসৌরি, আমাদের গন্তব্য। মসৌরি আমরা পৌঁছে গেছি। মসৌরিতে বেশিরভাগ হোটেলই হচ্ছে ম্যালের উপরে, কিন্তু ম্যালের উপরে হোটেলের একটা অসুবিধা হচ্ছে ম্যালে কিন্তু কমার্শিয়াল গাড়ি অ্যালাউ নেই, মানে আমাদের এই গাড়িকে কিন্তু ম্যালে উঠতে দেবে না। বেশিরভাগ ম্যালেই এই ধরনের রেস্ট্রিকশন থাকে, মসৌরি ম্যালেও আছে। এইমাত্র রাস্তার ধারে বোর্ড, সেই বোর্ডে লেখা আছে ইউ আর অ্যাট 6000 ফিট। আমরা মসৌরিতে উঠে এসেছি সমুদ্র থেকে 6000 ফিট উঁচুতে। এই হচ্ছে মসৌরির ট্যাক্সি স্ট্যান্ড। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। এখানে শুরু হচ্ছে মসৌরি মাল। এই মাল রোড, এখানে প্রাইভেট গাড়ি ছাড়া কমার্শিয়াল গাড়ি অ্যালাউ নেই। আমাদের হোটেল ডিএলএস পালস রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। কি ঠান্ডা, পাতলা জ্যাকেটটা পরে আছে, পাতলা জ্যাকেটে কোনো কাজই হচ্ছে না। ওই যে ম্যাল রোড, সেখান থেকে বেশ কিছুটা নিচে নামতে হবে হোটেলটা। মুশকিল হচ্ছে প্রতিবারই এইখান থেকে নিচে নামতে হবে, উপরে উঠতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল, দ্য ডিএলএস পার্ল, দ্য পার্ল বাই ডিএলএস হোটেলস। এই হচ্ছে রিসেপশন। এখানে রিসেপশনে রেজিস্ট্রেশনে যা ফর্মালিটিস আছে সেগুলো ঠিক করলাম, তার সাথে সাথে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস সাধারণত দার্জিলিংয়ের হোমস্টেগুলোতে আমরা দেখে থাকি, এই মসৌরিতে এসে ওয়েলকাম ড্রিঙ্কস ভালো লাগছে ব্যাপারটা। এবং এই যে ওয়েলকাম ড্রিঙ্কসটা, এটা কিন্তু লিচি ড্রিঙ্কস। এখানে হচ্ছে ডাইনিং হল। এই হোটেলে কিন্তু লিফট কি আছে? এখানে তো সিঁড়ি আছে, না লিফট আছে, ছোট হলেও লিফট আছে। আমাদের রুম 204। দারুণ রুম, দারুণ, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে না, সেই লাভ অ্যাট ফার্স্ট সাইট। একই রকম কিং সাইজ বেড রয়েছে, বেড সাইড টেবিল তো রয়েছে, তার সাথে আবার টেবিল ল্যাম্পও দেওয়া রয়েছে। এখানে টিভি টেবিল, এখানে গরম জলের কেটলি দেওয়া আছে, 2 হাফ লিটার কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফি বানানোর জন্য সমস্ত সরঞ্জাম এখানে রাখা রয়েছে। দারুণ সুন্দর একটা আয়না, লাগেজ রাখার জায়গা, বসার জন্য বড় বড় 2 সোফা সেট রাখছে। এখানে টি টেবিল। সত্যিই রুমটা ভালো, সত্যিই ভালো রুম। এখানে ফ্যান কি জন্য দিয়েছে কে জানে, আমার তো এখন কাঁপুনি দিচ্ছে পুরো। এখানে দেওয়াল জোড়া। ও সামনেই হচ্ছে রামাদা হোটেল, আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো দেরাদুন শহরের ভিউ, রাতের ভিউ। আমরা কালকে রাতটাও এখানে আছি। জামা কাপড় এবং লাগেজ রাখার জন্য এখানে বিরাট বড় ওয়ার্ড্রপ করা রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই, ওয়াও, পুরো দেওয়াল জোড়া, বাথরুমের মধ্যে আয়না। এখানে কী রয়েছে, ময়েশ্চারাইজার, বডি লোশন, সব কিছুই দেওয়া রয়েছে, সাবান সেটাও দেওয়া আছে। এখানে বেসিনে ঠান্ডা জল, গরম জল, এখানে কমোড, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। এটা শাওয়ার এরিয়া, টাওয়েল ওখানে রাখা আছে। রুমে আসার পর বললাম 2 কাপ চা দিতে, যদিও এখানে চায়ের সরঞ্জাম সব কিছু ছিল, বানিয়ে নিলেই হতো, কিন্তু বানাতে ইচ্ছা করছিল না। চা দিয়ে গেছে, চা, তার সাথে যদি চিনি লাগে সেই চিনি এখানে দিয়ে গেছে, এবং চিনি চায় যদি এক্সট্রা চিনি লাগে তার জন্য সুগার স্যাচে দিয়ে গেছে, এবং সেই চিনি গোলার জন্য কাঠিও দিয়ে গেছে। এখানে চেয়ারে বসে এই গরম গরম চা খাচ্ছি, এটাকেই বলে রিল্যাক্স। চলুন খেয়ে আসি, ঠান্ডা। ডাইনিংটা কিন্তু নিচে, লিফট আছে, আমরা 3 তলায় আছি তো, এটা চলে যাবো সিঁড়ি দিয়ে। ডিএলএস হোটেলস। এখানে আছে পাঁপড়, রায়তা, মাশরুম দো পেঁয়াজা, আর আছে এখানে মাটার পনির। একটুখানি মাটার পনিরও নিয়ে নিই, কীরকম হচ্ছে দেখি। তন্দুরি রুটি, নান রুটি নিলাম, তাতে তো আমি রুটি খাই। রুটি ডাল ফ্রাই লাগবে না। আর এটা হচ্ছে রাইস ক্ষীর। প্রথমে খেয়াল করি এখানে স্যুপ আছে, টমেটো স্যুপও আছে, দারুণ লাগছে। খাওয়া কিন্তু এখানে খুব ভালো, মানে যতগুলো জায়গায় খেলাম তার মধ্যে এখানে খাওয়া খুব ভালো।
মানে কোয়ালিটিটাও ভালো আর অনেক রকমের ভ্যারাইটি আছে। বাইরে প্রচুর ঠান্ডা আর খাবারগুলো গরম গরম, মানে প্রতিটা খাবারই কিন্তু ইন্ডাকশান প্লেটের উপর বসানো আছে। বাচ্চাটা কীরকম হাঁ করে দেখছে। এদের পায়েসটা কিন্তু দারুণ বানিয়েছে, মানে আমাদের থেকেও ভালো পায়েস বানিয়েছে এরা। রাইস ক্ষীর মানে চালের পায়েস যেটা। ডিনার হলো, দারুণ ডিনার হলো। এই কদিনের মধ্যে আজকের ডিনারটা সব থেকে ভালো ছিল। গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালে। কালকে আমরা প্রথমে মসৌরি ট্যুর শুরু করব ধানাউলটি থেকে ফিরে আসার পর লাঞ্চ করে এখানকার একদম মসৌরি লোকাল যেগুলো সেই জায়গাগুলো ঘুরবো। তারপরে সন্ধ্যেবেলায় মসৌরি ম্যাল। এই মসৌরি ম্যাল বলতে গিয়ে আমি বারবার মানালি ম্যাল বলে ফেলছি, কে জানে মানালিকে বেশি ভালোবাসি। গুড নাইট।